আমরা দেখব সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি দর্পণে আপতিত হয় সেটা উত্তল দর্পণ হলে কি হবে, অবতল দর্পণ হলে কি হবে। অর্থাৎ আমরা দেখলাম যে কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে গোলীয় দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় অথবা একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। ওই নির্দিষ্ট বিন্দুটি প্রধান অক্ষের ওপর অবস্থিত থাকে। এই বিন্দুটিকেই বলা হয় গোলীয় দর্পণের মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু। অবতল দর্পণের মুখ্য ফোকাস থেকে অপসারী রশ্মিগুচ্ছ ওই দর্পণে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়। আর উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসের দিকে অভিসারী রশ্মিগুচ্ছ ওই দর্পণে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়। দর্পণের মেরুবিন্দু বা মধ্যবিন্দু থেকে মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দুর দূরত্বকেই বলা হয় ফোকাস দূরত্ব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব আপতিত আলোর বর্ণের উপর নির্ভর করে না। অর্থাৎ লাল বর্ণের ক্ষেত্রে যে ফোকাস দৈর্ঘ্য হবে সবুজ বর্ণের ক্ষেত্রেও ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হবে না। আবার গোলীয় দর্পণকে যদি আমরা জলে নিমজ্জিত করি তাহলেও ফোকাস দূরত্বের কোনোরূপ পরিবর্তন হবে না। রশ্মিচিত্রের সাহায্যে গোলীয় দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠনের কৌশল। তো এখানে আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে যে গোলীয় দর্পণের সামনে যদি বস্তু রাখা হয় সেই বস্তুটার প্রতিবিম্বটার অবস্থান এবং প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কীরকম হবে সেগুলো আমরা এই বৈশিষ্ট্যগুলো দিয়েই মনে রাখতে পারবো, সহজে মনে রাখতে পারবো। তো 1 নম্বর বলছে যে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে কোনো রশ্মি যদি দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলিত রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালভাবে প্রতিফলিত হবে। এবং 2 নম্বর বলছে কি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোনো আলোক রশ্মি দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলিত রশ্মিটিও কী হবে, বক্রতা কেন্দ্র দিয়েই প্রতিফলিত হবে। 3 নম্বর বলছে যে প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি যদি দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলিত রশ্মিটি ফোকাস বিন্দু দিয়ে যাবে। উপাক্ষ রশ্মির ক্ষেত্রে R = 2F প্রমাণ। প্রথমে আমরা প্রমাণ করব অবতল দর্পণের ক্ষেত্রে। তো ধরি একটা অবতল দর্পণ M ও M প্রাইম, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। এটা হলো তার প্রধান অক্ষ। প্রধান অক্ষের ওপর এটা হচ্ছে ফোকাস বিন্দু F, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র C, আর এটা হচ্ছে মেরুবিন্দু O। ধরলাম PQ একটি রশ্মি যেটা কিনা প্রধান অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষের সমান্তরাল PQ রশ্মি দর্পণে অবতল দর্পণে Q বিন্দুতে আপতিত হলো। আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিটি অবশ্যই কী হবে, ফোকাস বিন্দু দিয়ে যাবে। এই যে আপতন বিন্দুতে একটা অভিলম্ব অঙ্কন করলাম, সেটা সি বিন্দুগামী হবে, মানে বক্রতা কেন্দ্রগামী হবে। তাহলে এখানে আপাতন কোণ হচ্ছে এটা
পি কিউ সি, আর প্রতিফলন কোণ হচ্ছে সি কিউ এফ। তাহলে প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো কি, আপতন কোণ পি কিউ সি সমান সমান কোণ সি কিউ এফ। এটা হচ্ছে প্রতিফলনের সূত্র অনুযায়ী যে আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, তাই তো। আবার যেহেতু পি কিউ সমান্তরাল সি ও, তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু পি কিউ আর সিও সমান্তরাল, তাহলে কি এখানে একটা জেড উৎপন্ন হয়েছে দেখা যাচ্ছে। তাহলে এই দুটোই কী হবে, পরস্পর একান্তর কোণ। একান্তর কোণ পরস্পর সমান হয়, তা আমরা লিখতে পারি একান্তর কোণ পি কিউ সি সমান সমান একান্তর কোণ কিউ সি এফ, কিউ সি এফ। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 ও 2 থেকে আমরা কি লিখতে পারি, 1 ও 2 থেকে আমরা লিখতে পারি কোণ সি কিউ এফ সমান সমান কোণ সি কিউ এফ সমান সমান কোণ কিউ সি এফ, এটা আমরা লিখতে পারি, এই তো। তাহলে এই কোণ দুটা হচ্ছে এই ত্রিভুজের মধ্যে অবস্থিত, সি এফ কিউ। কোন ত্রিভুজের মধ্যে অবস্থিত, যে ত্রিভুজ সি এফ কিউ একটা ত্রিভুজের মধ্যে অবস্থিত। তাহলে আমরা এই ত্রিভুজটাকে কি বলতে পারি, যেহেতু এই ত্রিভুজটার যে দুইটা কোণ সমান, তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলতে পারি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ সি এফ কিউ হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ এই অনুরূপ কোণ দুটো কী হবে, সমান, অনুরূপ বাহু দুটো সমান হবে, তাই তো। এই কোণের অনুরূপ বাহু দুটো কী হবে, সমান হবে। যে এই কোণ সি কিউ এফ, সি কিউ এফ এর অনুরূপ বাহু হচ্ছে সি এফ, সি এফ সমান সমান আবার কিউ সি এফ মানে হচ্ছে কিউ সি এফ এর অনুরূপ বাহু হচ্ছে এফ কিউ, এফ কিউ সমান হবে। আমরা এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি। আবার যেহেতু আমরা প্রথমেই বলছি যে এই পি কিউ রশ্মিটা একটা উপাক্ষীয় রশ্মি, তো উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কিউ বিন্দু আর ও বিন্দু খুব কাছাকাছি অবস্থিত হয়, এটা আমরা জানি। তো কিউ বিন্দু আর ও বিন্দু যেহেতু খুব পাশাপাশি অবস্থিত, তাই আমরা এটা লিখতে পারি যে এফ কিউ সমান সমান এফ ও লিখতে পারি। কখন, যখন উপাক্ষীয় রশ্মি হবে, মানে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এটা আমরা লিখতে পারি, তাই তো। তাহলে আমরা এটা লিখতে পারি, সুতরাং সি এফ সমান সমান এফ ও লিখতে পারি। এফ ওটাকে আমরা কি বলছি, এফ ওকে বলছি আমরা ফোকাস দৈর্ঘ্য, এফ ওকে বলছি আমরা ফোকাস দৈর্ঘ্য, তাই তো। আর ও সিটাকে আমরা কি বলি, ও সি বা সিও, এটাকে আমরা বলছি বক্রতা ব্যাসার্ধ আর, বক্রতা ব্যাসার্ধ, এটাকেই বলছি বক্রতা ব্যাসার্ধ। প্রথমে আমরা পড়ছি যে মেরুবিন্দু এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকেই বলা হয় বক্রতা ব্যাসার্ধ, আর মেরুবিন্দু এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্বকেই বলা হয় ফোকাস দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে ও সি সমান সমান, ও সি সমান সমান সি এফ প্লাস এফ ও, অর্থাৎ ও সি মানে হচ্ছে আর সমান সমান সি এফ মানে হচ্ছে এফ, এফ ও মানেও এফ মানে হচ্ছে 2f, এটা আমরা লিখতে পারি। এটাই আমরা প্রমাণ করতে চাইছি। অথবা এখান থেকে আমরা লিখতে পারি যে এফ সমান সমান 1/2 আর, এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে গেল। এবার আমরা পড়ব উত্তল দর্পণের ক্ষেত্রে।
ধরি এই একটা উত্তল দর্পণ, মানে এটা হচ্ছে প্রতিফলক তল, এটা প্রতিফলক তল, এম ও এম প্রাইম হচ্ছে একটা উত্তল দর্পণ। এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষের ওপর এটা ধরলাম আমরা ফোকাস বিন্দু এফ, বক্রতা কেন্দ্র সি। তাহলে ধরলাম যে পি কিউ একটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, পি কিউ রশ্মি দর্পণে আপতিত হলো। আপতিত হওয়ার পর কী হবে, এমনভাবে প্রতিফলিত হবে যে রশ্মিটি কী হবে, ফোকাস বিন্দু থেকে আসতেছে বলে মনে হবে, এমনভাবে প্রতিফলিত হবে যে রশ্মিটি ফোকাস বিন্দু থেকে আসতেছে বলে মনে হবে। তাহলে এই যে আপতন বিন্দুতে আমরা যদি একটা অভিলম্ব অঙ্কন করি, এই যে অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব, তাহলে আমরা লিখতে পারি এখানে আপাতন কোণ হচ্ছে এটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে আপাতন কোণ পি কিউ, এটা আমরা এন দিলাম, এন, এটা দিলাম আর, মানে পি কিউ রশ্মি আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মির হচ্ছে কিউ আর রূপে বেরিয়ে আসবে, আর অভিলম্ব কিউ এন। তো এখানে আপাতন কোণ কী হবে, পি কিউ এন, আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ কী হবে, এন কিউ আর, এটা হচ্ছে প্রতিফলন কোণ। এখানে দেখা যাচ্ছে যে এই কোণটা এবং এই কোণটা পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণের বিপ্রতীপ কোণগুলো কি পরস্পর সমান, সমান সমান কী হবে, কোণ এফ কিউ সি আমরা লিখতে পারি। এটা কী ধরনের কোণ, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, তাই তো আমরা এটা লিখতে পারি। আবার যেহেতু পি কিউ সমান্তরাল ও সি, পি কিউ সমান্তরাল ও সি, তাই তো, এবং এন সিটা হচ্ছে কি একটা ভেদক, এন সি ভেদক, তাই তো। তাহলে এই কোণ দুইটা হচ্ছে কি হবে, অনুরূপ কোণ, এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, অনুরূপ কোণ কি হয় পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি যে কোণ পি কিউ এন সমান সমান অনুরূপ কোণ এফ সি কিউ, এফ সি কিউ। আবার এই সমীকরণ দুইটা থেকে আমরা লিখতে পারি, এটাকে যদি 1 নম্বর দিই, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, তাহলে 1 ও 2 থেকে আমরা লিখতে পারি যে কোণ এফ কিউ সি সমান সমান কোণ এফ সি কিউ, আমরা লিখতে পারি এই দুইটা সমীকরণ থেকে। এবার দেখা যাচ্ছে যে এই কোণ দুইটা কোন ত্রিভুজের মধ্যে অবস্থিত, ত্রিভুজ এফ সি কিউ এই ত্রিভুজের মধ্যে অবস্থিত। তার মানে কি এই ত্রিভুজটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এফ সি কিউ হচ্ছে কি সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে আমরা বলতে পারি যে অনুরূপ বাহুগুলো কী হবে, সমান হবে। এই কোণের অনুরূপ বাহু কোনটা, এফ কিউ সি, এর অনুরূপ বাহু হচ্ছে এফ সি, সুতরাং আমরা লিখতে পারি এফ সি সমান সমান এফ সি কিউ, এফ সি কিউ এর অনুরূপ বাহু হচ্ছে কি এফ কিউ, এফ কিউ লিখতে পারি। আবার যেহেতু পি কিউ রশ্মিটা উপাক্ষীয় রশ্মি, অর্থাৎ কিউ বিন্দু এবং ও বিন্দু খুবই পাশাপাশি অবস্থিত, অর্থাৎ আমরা লিখতে পারি যে এফ ও সমান সমান কি লিখতে পারি,
এফ কিউ। কখন লিখব? এটা হচ্ছে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে লিখব। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে কিউ বিন্দু এবং ও বিন্দুটা খুবই পাশাপাশি অবস্থিত। লেখা যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং ও সি সমান সমান সি এফ প্লাস ও এফ, অর ও সি মানে হচ্ছে কি? বক্রতা ব্যাসার্ধ, আর ও সি মানে বক্রতা ব্যাসার্ধ। আবার যেহেতু সি এফ এবং ও এফ সমান, সি এফ এবং ও এফ সমান, আমরা লিখতে পারি 2OF, যেহেতু সি এফ সমান সমান ও এফ, এই দুটার থেকে আমরা লিখতে পারি। তাহলে সুতরাং আর সমান সমান 2F, অথবা লিখতে পারি এফ সমান সমান 1/2 আর।